দর্শক স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো। এই সময়ে আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন স্টুডিওতে, পরিচয় করিয়ে দিচ্ছি। শুরুতেই আমরা বলতে চাচ্ছি যে প্রতিদিনই আমরা কোভিড পরিস্থিতি নিয়ে আলাপ করি এবং এটি এখন আমাদের মূল অগ্রাধিকার। এর মধ্যেও বেশ কিছু ঘটনা ঘটে যায়, সেগুলো নিয়েও সময়ে সময়ে আমরা আলাপ করি। পশ্চিমবঙ্গে নির্বাচন হয়ে গেল, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত নিবিড় এবং অনেকগুলো দ্বিপক্ষীয় বিষয় রয়েছে। সে কারণে পশ্চিমবঙ্গের নির্বাচন সেই প্রত্যাশা প্রাপ্তির মধ্যে কতটা প্রভাব ফেলে আলোচনা আজকে করতে চাই। ভারত জুড়েই আলোচনা আছে কি কেন পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপি হারলো, তৃণমূলের বিশাল জয়ের পেছনে কি কারণ, এনআরসি সিএ এগুলোর ভবিষ্যৎ কি হবে, আমাদের পানি প্রাপ্তির ব্যাপারে এই জয় কোনো বাধা অথবা কোনো প্রভাবক অথবা ইতিবাচক হতে পারে কিনা ইত্যাদি বিষয় নিয়ে আলাপ করব। আরেকটি বিষয় নিয়ে আজ আলাপ করতে চাই যে আমরা যেই সংকটের মধ্য দিয়ে আছি, অতিমারী সংকট, এর মধ্যে মানুষের বিজ্ঞান মনস্কতা কতটা গড়ে উঠছে, মানুষ কতটা বিজ্ঞানের দিকে ঝুঁকছে, চিকিৎসা বিজ্ঞান নিয়ে প্রতিনিয়তই আলোচনা হচ্ছে এবং এগুলো আমাদের কোভিড নিয়ন্ত্রণের ক্ষেত্রে, কোভিড বিস্তার ঠেকানোর ক্ষেত্রে আমাদের এই জ্ঞানগুলো, আমাদের সচেতনতাগুলো কতটা কাজে লাগে, সেগুলো নিয়ে আলাপ করবার জন্য আজকে একটু সুযোগ নেব। কারণ আমাদের সঙ্গে একজন অতিথি আজকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়েছিল 33 বছর আগে এবং 5ই মে 33 বছর পূর্তি। সে কারণে আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতে পরিচিত হচ্ছি তাদের সঙ্গে। রয়েছেন জনাব পারভেজ করিম আব্বাসী, সহকারী অধ্যাপক, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, স্বাগত আপনাকে। এবং জনাব মশরুল আমিন রয়েছেন আমাদের সঙ্গে, তিনি চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অবশ্যই, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন, স্বাগত আপনাকে। ধন্যবাদ। আমরা তো আসলে কোভিডকে কোনোভাবেই অ্যাভয়েড করতে পারি না, সুতরাং এটা এই মুহূর্তের সবচেয়ে বড় আলোচনার বিষয় এবং প্রতিনিয়ত আমরা আলাপ করছি। কিন্তু এর মধ্যেই প্রতিবেশী ভারতের সাংঘাতিকভাবে পরিস্থিতি নাজুক এবং প্রতিদিনই রেকর্ড হচ্ছে শনাক্ত, আক্রান্ত এবং মৃত্যু। আমরা তার প্রতিবেশী দেশ, আমরা স্বাভাবিকভাবে ভারতের যে কোনো ঘটনা আমাদের ইম্প্যাক্ট করে। খুবই একেবারে ক্লোজ নেইবার হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের বর্ডার ক্লোজ করা আছে এই মুহূর্তে এবং সেখানে একটা নির্বাচন হয়ে গেল। সেখানে নির্বাচনে মমতা ব্যানার্জি, তৃণমূল নেত্রী, তার নেতৃত্বে আরেকটি জয়, বড় ধরনের জয়, তৃতীয় মেয়াদে ক্ষমতা এলো। একটু যদি বিশ্লেষণ করেন যে তৃতীয় জয়ের পেছনে কি কারণ। ধন্যবাদ জাহির ভাই। প্রথমত আমি বলতে চাই যে এই পশ্চিমবঙ্গে যে নির্বাচনে যে মমতা ব্যানার্জি যে জয়ী হবেন বা তৃণমূল, উনি জয়ী হন না, ওনার সিটটা হারিয়েছে নন্দীগ্রামে, কিন্তু এইভাবে যে বিপুল একটা এখানে হচ্ছে সংখ্যাধিক্য নিয়ে ওরা যে আসবে, এত ম্যাসিভ একটা ম্যান্ডেট, 213টা সিট, এটা আমার মনে হয় যে একমাত্র মমতা ব্যানার্জি আর ওনার যে চিফ যে অ্যাডভাইজার প্রশান্ত কিশোর, যে চিফ ইলেকশন অ্যাডভাইজার বা স্ট্র্যাটেজিস্ট বলেন, এরা ছাড়া বোধহয় আর কেউ জানতো না। কেননা হচ্ছে যে আপনি যদি দেখেন, এটা ছিল হচ্ছে যেটাকে আমরা বলি ডেভিড ভার্সেস গোলায়েথ। কেন এখানে হচ্ছে যে বিজেপি হচ্ছে অল পাওয়ারফুল, একটার পর একটা নির্বাচনে জিতার জন্য হচ্ছে পটু হয়ে গেছে। মানে ওটা হচ্ছে কংগ্রেসের পর যদি একটা পার্টি বলে অল প্যান ইন্ডিয়ান পার্টি বলে, এটা হচ্ছে বিজেপি। ওদের কাছে রিসোর্সেস আছে, ওদের কাছে সেন্ট্রাল এজেন্সিসগুলো আছে। আপনি সিবিআই বলেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বলেন, ইলেকশন কমিশনে পর্যন্ত ওদের প্রভাব বিস্তার করার ব্যাপারে কথা শোনা যায়। এবং তাদের কাছে আছে প্রচুর টাকা আছে। মিডিয়াতে যেখানে ওদের যে প্রভাবটা আছে, যেটাকে অনেক সময় বলা হয় যে গদি মিডিয়া, দেখা যাচ্ছে গদি মিডিয়া মানে হচ্ছে শুধু হচ্ছে বিজেপির পক্ষে কথা শোনা যায়, ক্রিটিসিজম যে হয় না তা না, কিন্তু কেউ ওইভাবে রুখে দাঁড়াতে পারে না। এবং একের পর এক নির্বাচন জিতার ব্যাপারে ওরা হচ্ছে ওদের এক ধরনের একটা দক্ষতা অর্জন করেছিল। এটা হচ্ছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, স্টার ক্যাম্পেইনার, আর হচ্ছে অর্গানাইজার হচ্ছে অমিত শাহ, আর হচ্ছে আইটি সেল আছে, সবকিছু ডেডিকেটেড জিনিসপত্র। এবং পশ্চিমবঙ্গে কিন্তু নির্বাচনের আগে পর্যন্ত শোনা যাচ্ছিল লোকের কাছে যে ওরা হচ্ছে যে তৃণমূলের উপর যথেষ্ট সঙ্গত কারণে খুব ক্ষিপ্ত ছিল। নৈরাজ্য বলেন, চাঁদাবাজি বলেন, দুর্নীতি বলেন, ওরা তো চাঁদাবাজি, তোলাবাজি বলে স্পেসিফিক একটা ওয়ার্ড আছে, খুব ভালো কথা। এবং সব ধরনের এক্সিট পোলস যারা আছে, আপনি দেখেন না পোলস্টার রেট, আমরা সবকিছু জানি না কিন্তু। এবং ওরা, আপনি এখানে আপনার সাথে কথা হচ্ছিল, এখানে 2টো 5 স্টার হোটেল ওরা হচ্ছে কলকাতায় 6 মাস ধরে ওরা বুক করে রেখে দিয়ে আছে। 50টার উপর ভিজিট অমিত শাহ একাই করেছেন, হি ইজ এ হোম মিনিস্টার। মোদী 21টার উপর ভিজিট করেছে। ওদের ওখানে যে বিজেপি যে প্রেসিডেন্ট, উনি তো 30-40টা ভিজিট করেছে। এগুলো আর বড় বড় তো নেতা যাচ্ছে। কেন হলো? তারা কেন হলো? এবং তৃণমূল থেকে অনেকে হচ্ছে দল ছুটে চলে গেছে। প্রথম কথা হচ্ছে যে মমতারই হচ্ছে নাম্বার 1 হচ্ছে অ্যাপিল ছিল। চিফ মুখ্যমন্ত্রী হিসাবে
ওয়েস্ট বেঙ্গলের লোকরা কিন্তু মমতাকেই দেখতে চায়। অনেক কিছু ব্যাপার তৃণমূলের উপর ওরা ক্ষিপ্ত আছে, কিন্তু ওরা এতটুকু জানে যে মমতা তাও কিছু কাজ করছে, অবকাঠামোগত উন্নয়ন বলেন, তারপর হচ্ছে ওরা যে অনেক ধরনের সমাজ সেবা যে দিচ্ছে, এখানে দুয়ারে সরকার বলে একটা প্রোগ্রাম করেছে, তারপর হচ্ছে ইয়াং মেয়েদের জন্য একটা করেছে, মাইনরিটিদের জন্য করেছে। এইভাবে জেনারেলি যদি বলা যায় যে উদার ভারতের যে একটা চরিত্র ছিল সেটা বিজেপির ক্ষমতায় আসার মধ্য দিয়ে নানা ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয়েছে, সেটা মানে চিন্তার ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, আপনার সাংস্কৃতিক জগতের ক্ষেত্রে সবকিছু মিলিয়ে সেখানে পশ্চিমবঙ্গের মানুষ ধারণা করা হয়েছিল যে না বিজেপির দ্বারা প্রভাবিত হচ্ছে বা হয়েছে, কিন্তু আসলে তারা এই অসাম্প্রদায়িকতা বা মুক্ত চিন্তা বা এই বিষয়গুলোকে কি প্রাধান্য পেয়েছে? আংশিকভাবে সত্যি, কিন্তু আপনি দেখুন হচ্ছে যে আগেরবার যে এখানে যে আপনার যে ন্যাশনাল ইলেকশনস হলো, এই লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপি অনেক সিট পেয়েছিল, এখানে 18টা সিট পেয়ে গেছে। তো ধরা হচ্ছিল যে ওরা তো বলছিল 200-এর মধ্যে পেয়ে যাবে, এবং ওরা কিন্তু হিন্দু ভোটটাকে কিন্তু নিতে চাচ্ছিল। মমতাকে বলছিল মুসলমান তোষণ, ওকে হচ্ছে মমতা বেগম বা মমতাজ বেগম বলে এভাবে বলছিল, বাংলাদেশিদের জোরে ওর ভোট জিতে এনআরসি আর সিএ এর এখানে ভয় দেখিয়েছিল, অনেক কিছুই করেছিল। বিপদটা হচ্ছে যে 3-4টা জিনিস হয়েছে। এক হচ্ছে যে এখানে ইলেকশনটা ওরা চেয়েছিল হচ্ছে 8টা স্টেজে করেছে, স্ট্যাগার্ড ইলেকশনস। 6, 7 আর 8 স্টেজটা ছিল হচ্ছে এপ্রিল মাসে, যে সময় দেখবেন যে ভারতের যে অতিমারিটা হচ্ছে, মানে ওইটা হচ্ছে যেটা হচ্ছে পুরো হচ্ছে যে আপনার স্বাস্থ্য অবকাঠামোর মধ্যে যেটা আছে পুরোপুরি ধস নেমেছে। ওরা দেখেছে ওখানে যে হচ্ছে সেন্টারে এখানে মিসম্যানেজমেন্ট হচ্ছে, এবং এই ভোটগুলো হচ্ছে মেনলি হচ্ছে শহর কেন্দ্রিক জায়গায়, এবং ভোটগুলো পড়েছে হচ্ছে মমতার পক্ষে। 2 হচ্ছে যে কোভিড একটা ইম্পর্টেন্ট ইস্যু, এবং এটা পরের ডেটাগুলোতে আসবে। 2 নম্বর হচ্ছে মুসলমান ভোটগুলো। এবার মনে করা হয়েছিল যে কংগ্রেস, তারপর লেফট ফ্রন্ট, তারপর হচ্ছে ফুরফুরা শরীফ বলে এখানে একটা পীরদের এখানে আছে, ওখান থেকে দল করেছে ইসলামিক সেকুলার ফ্রন্ট, ওরা মিলে মুসলমান ভোটগুলো নিয়ে যাবে মমতার কাছ থেকে, তো বিজেপির সুবিধা হবে। কিন্তু কংগ্রেসের যেটা শক্ত জায়গা মুর্শিদাবাদ, মালদা, ওখান থেকে 24টা সিটের মধ্যে ওরা সবসময় কিন্তু 15-16টা পায়, একটা সিটও পায়নি। এই প্রথমবার 1947 সালের পর ওয়েস্ট বেঙ্গলে আপনি দেখবেন যদি লেজিসলেচারে কংগ্রেস বা লেফট ফ্রন্টের কোনো সিট নেই, মুসলমান ভোটটা পুরোপুরি গেছে। এবং আরেকটা জিনিস আপনি যেটা বলছিলেন, এই যে 24 ঘন্টা ভয় দেখানো, এই যে 24 ঘন্টা হচ্ছে যে সংখ্যালঘুদের উপর ভয় দেখানো, এটার জন্য কি হয়েছে, কি এটা হচ্ছে যে এখানে হচ্ছে যে হিন্দু ভোটারদের মধ্যে এটা কিন্তু একটা সেগমেন্ট, একটা ফিয়ার হয়েছে। এবং মহিলা ভোটাররা, আমি শুধু একটা বলবো যে মহিলা ভোটাররাও হচ্ছে যে এখানে ওরা হচ্ছে যে এখানে সোশ্যাল ওয়েলফেয়ারে ওরা কিন্তু ভোটটা দিয়েছে যে মমতাকে। জি, আসবো এই প্রসঙ্গটিতে। আমাদের আরেকজন অতিথি আছেন যারা মশরুল আমিন, আপনি বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। আমরা 33 বছর একটা সংগঠন কাজ করছে এবং মানুষের বিজ্ঞান মনস্কতার ক্ষেত্রে একটা বড় ধরনের অবদান রেখেছে। তো আপনার আজকের দিনে 33 বছরে আপনাদের অগ্রগতি সম্পর্কে বা ভাবনা সম্পর্কে একটু শুনতে চাই। আসলে অবদান আমরা রেখেছি কিনা এটা তো আর আমরা আসলে বলতে পারবো না বা বুঝতে পারবো না, আমরা কাজ করে যাচ্ছি। তবে আমাদের ভালো লাগে যখন দেখি যে আমরা যে মহাকাশ বার্তা নামে একটা পত্রিকা আমরা সেই 33 বছর আগে প্রকাশের মধ্য দিয়ে আমাদের অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের যাত্রাটা কি ভাবনা ছিল মানুষের, যেমন আমি একটু রিলেট করলাম যে মানুষের বিজ্ঞান মনস্কতা জরুরি, এবং এখনকার সময়ের মধ্যে মানুষ কিন্তু কিছু না কিছু সায়েন্স রিলেটেড ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করছে, কিভাবে কোভিডকে মোকাবেলা করা যায়, কিভাবে প্রতিনিয়ত কবে ভ্যাকসিন আসবে এবং কোন ওষুধ খেলে কি হবে না হবে, প্রতিটা মানুষ কিন্তু এটা ভাবছে। তার মানে শুধুমাত্র যে মানুষের অদৃষ্টির উপর নির্ভর করা বিষয়টা তা নয়। তো আপনারা যখন শুরু করেন বা এই এত দীর্ঘ সময়ের মধ্যে সেই চিন্তাটার কোনো ট্রান্সলেশন কতটা হয়েছে? হ্যাঁ, আমরা যখন শুরুটা করি তখন আমাদের যেহেতু 33 বছর আগে, নিশ্চয়ই আমি এতটা বুড়া তখন ছিলাম না নিশ্চয়ই, তা তখন আমরা বন্ধুরা মিলে আমরা যেটা চিন্তা করলাম যে আচ্ছা আমরা যদি নিয়মিত আকাশ দেখতে চাই, তখন দেখা গেল বিজ্ঞান জাদুঘরেই শুধুমাত্র টেলিস্কোপ আছে, আর কোথাও আমাদের জানাশোনা পরিবেশে মানে পরিধির ভিতরে নেই। তখন মনে হলো আমরা একটা বিজ্ঞান ক্লাব করি, সেই ক্লাবের পক্ষ থেকে আমরা একটা টেলিস্কোপ হয়তো কিনতে পারবো খুব সহজে সবার চাঁদা দিয়ে। এই চিন্তার থেকে কিন্তু অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন আমরা 88-এ আমরা শুরু করেছিলাম। শুরু করবার পর যেটা হলো যে আমার তখন হ্যালির ধূমকেতু দেখবার অভিজ্ঞতা আছে, যে আমরা খুব কষ্ট করে আমরা দেখা গেল খুব অল্প কয়েকজন আমরা ধূমকেতু দেখেছি 87, 86, 87-এ দেখেছি। আর এর আগেও আমার আরো মনে আছে যে 81-এ 75 বছর পর দেখা হয়েছিল হ্যালির ধূমকেতু। আর তার আগে একটা সূর্যগ্রহণ হলো, এটা হচ্ছে 81 সালে।
তখন ওই টেলিস্কোপটা হ্যালির ধূমকেতু টেলিস্কোপটা আমরা কোথায় স্থাপন করেছিলেন? না, আমরা দেখিনি। আমরা তো 88-এ আমরা শুরু করলাম, 87-এ দেখেছি সায়েন্স মিউজিয়ামে গিয়ে তাদের টেলিস্কোপ দিয়ে। আর এর আগেও আমরা সূর্যগ্রহণ যখন দেখি, সূর্যগ্রহণগুলো দেখবার সময় যখন আয়োজনগুলো হচ্ছে যে সূর্যগ্রহণ হবে, তখন দেখা যেত যে জ্যোতিষীরা বক্তব্য দিচ্ছে যে আপনারা দেখবেন না, বা কোনো হুজুর বলছে যে এই সময় খাওয়া যাবে না, এটা করা যাবে না, এমন একটা, অর্থাৎ বিজ্ঞানের কোনো সম্পর্ক ওই সময়টায় ছিল না। কিন্তু আমরা অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন শুরু করবার পর, যখন আমরা 95-এ যখন সূর্যগ্রহণটা হলো, পূর্ণ সূর্যগ্রহণ যেটা আমরা হিরন পয়েন্ট থেকে দেখলাম, তখন কিন্তু দেখা গেল যে আমরা খাওয়া দাওয়াও করলাম, এবং এরপর থেকে এই পরিবর্তনটা কিন্তু খুব চোখেই দেখা যাচ্ছে। কি পরিবর্তনটা? যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হলে এখন কিন্তু কেউ বলে না যে বাইরে যাওয়া যাবে না, দেখা যাবে না, খাওয়া যাবে না, কাজ করা যাবে না, এটা কিন্তু না। এখন কিন্তু সবাই উৎসব আনন্দ নিয়ে কিন্তু দেখতে যায়। এইটা কিন্তু আমরা বলবো যে এইটা আমাদের কাজের, এইটা একটা মানে কি বলে যে হোয়াট ইট সিগনিফাইজ, যে মানুষের মধ্যে বিজ্ঞানের চিন্তাটা বা এই ভাবনাগুলোর মধ্যে পরিবর্তন এসেছে, এটা আসছে। কিন্তু এখন আমরা অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন একটা বেসরকারি বিজ্ঞান সংগঠন, এখন আমাদের তো একটা সীমাবদ্ধতা আছেই। কিন্তু এরপরেও আমরা যে কাজগুলো, আরো দুটো কাজ আমরা করেছি, সেটা হলো বাংলাদেশ সরকারকে আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম, এটা হলো 97-এ। সে প্রস্তাবটা ছিল প্ল্যানেটোরিয়াম তৈরি করবার জন্যে, এবং আমাদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার থেকে এই প্ল্যানেটোরিয়ামটা তারা তৈরি করেন, যেটা বঙ্গবন্ধু নভ থিয়েটার হিসাবে আমরা জানি। এবং এটা তখনই আমাদেরকে সরকারিভাবে অ্যাডভাইজার আমাদেরকে নিয়োগ করা হয়, এবং এটাতে কিভাবে কি হবে এই বিষয়গুলো অন্য আরো বিশেষজ্ঞদের সাথে মিলে আমরা কাজগুলো করেছি। এবং বর্তমানে একটা অবজারভেটরি হচ্ছে, সেটার অ্যাডভাইজারি কমিটিতেও আমাদের অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব আছে। এই কাজগুলো হচ্ছে, কিন্তু এগুলো হচ্ছে উপর কাঠামো, কিন্তু ভেতরের যে বিষয়গুলো যেটা আমরা বিবেচনা করতে চাই, যে বিজ্ঞান মনস্কতা, এইটার কিন্তু এখন পর্যন্ত আমাদের একটা ঘাটতি এখনো রয়ে গেছে বলতে, আমাদের এখানে এখন পর্যন্ত আমি যেটা দেখি সেটা হচ্ছে বিজ্ঞান মনস্কতা বলতে স্মার্টফোন ব্যবহার অথবা কম্পিউটার ব্যবহার, এগুলোই হয়তো বিজ্ঞান মনস্কতার সূচক হিসাবে বিবেচনা করা হচ্ছে। আসলে না, হাতে আংটি পরে ফিজিক্সের প্রফেসর যখন হাতে আংটি পরে কথা বলেন, তখন কিন্তু বোঝাই যায় যে ওনার দর্শনটা, ওনার ফিলোসফিটা আসলে সায়েন্টিফিক ফিলোসফি না। এইটা কিন্তু আমরা এই জায়গা থেকে আমরা পিছিয়ে আছি, হ্যাঁ, আমরা অনুকরণ করছি যে বিজ্ঞানের অনেক আবিষ্কার, অনেক কিছুই হচ্ছে, সেগুলোকে আমরা এখানে হয়তো অনুকরণ করছি, কিন্তু আমরা সামগ্রিকভাবে এই যে মানুষের গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, বা এই যে আপনার জ্যোতিষ্ক পুঞ্জ, হ্যাঁ, এই সৃষ্টির রহস্য, মহাবিশ্ব, এগুলো নিয়ে মানুষের ভাবনার জগতে খুব বড় ধরনের কোনো ধাক্কা ধাক্কা দেয়া যাচ্ছে। এই যে বললাম, আমাদের সীমিত সামর্থ্যের ভিতর আমরা যতটুকু পেরেছি আমরা করছি। এখন আমাদের যেটা যে দরকার, এই যে কোভিডের কারণে কিন্তু একটা জিনিস হয়েছে, যে এই যে করোনার যে ভাইরাসটা, সে যে ইভলিউশন হচ্ছে তার, এটা কিন্তু জীববিজ্ঞান যে পড়েনি সেই কিন্তু বুঝতে পারছে যে আচ্ছা, এই যে খাপ খাইয়ে নেয়া পরিবেশের সঙ্গে, এটা কিন্তু জীববিজ্ঞানের একটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এটা কিন্তু এখন একটা বাচ্চাও কিন্তু জানে, ও আচ্ছা, জীবাণু মিউটেশন, রূপান্তর হচ্ছে যে, এবং এই যে খেয়ে নিচ্ছে, এটা কিন্তু আসলে পরিস্থিতি মানুষকে বিজ্ঞানের দিকে কিন্তু নিয়ে আসছে। সে কারণে এই আলোচনায় বিশেষ করে মানে মমতা ব্যানার্জির যে ম্যাজিক, ব্যক্তিগত ক্যারিজমা, এবং সামগ্রিকভাবে বিজেপির এবং কোভিড একটা অন্যতম ভূমিকা পালন করছে। এর ফলে যে তৃতীয় মেয়াদে উনি আসার ফলে আমাদের প্রতিবেশী একটি রাজ্যের সঙ্গে যে আমাদের বেশ কিছু ইস্যু, আউটস্ট্যান্ডিং ইস্যু আছে, বা পুরো ভারতের সঙ্গে, এটা কি ধরনের ইম্প্যাক্ট পড়বে? এবং আপনি যে বলছিলেন যে এনআরসি এবং সিএ একটা পিভট একটা রোল প্লে করেছে, সেটার ভবিষ্যৎ সম্পর্কে কিছু আপনি প্রেডিক্ট করতে পারেন? ছোট করে যদি বলি সংক্ষিপ্তভাবে, এক হচ্ছে যে আপাতত আমার যেটা মনে হয় যে এনআরসি আর সিএ নিয়ে বাংলাদেশে যেটা মাথা ব্যথা ছিল, একটা অস্বস্তি ছিল একটা, সেটা আপাতত এখন হচ্ছে যে অনেকটা কমে গেছে। কারণ এনআরসি আর সিএ এর ব্যাপারে মমতা ব্যানার্জি প্রথম থেকে হচ্ছে বিরোধিতা ছিল। কেননা ওনার ওয়েস্ট বেঙ্গলে তো 27% তো হচ্ছে মুসলমান জনসংখ্যা, তো ওনার তো ওইখানে তো এখানে সলিড ভোট ব্যাংক, এবং নীতিগতভাবে উনি এটা বিরোধিতা করেন। আর এনআরসি আর সিএ তে এতকাল হচ্ছে যে আমরা দেখেছি যেটা যে হচ্ছে কেন্দ্রীয় সরকার যতক্ষণ না রাজ্যের সরকারের সাথে এখানে সমর্থন না পাচ্ছে, এটা হচ্ছে যে ওরা বাস্তবায়ন করতে পারেন। তো একদিকে একটা ভালো হয়ে গেছে, এবং দুই হচ্ছে যে বিজেপির মধ্যে একটা চিন্তা আসছে যে এনআরসি আর সিএ নিয়ে যদি বেশি করে, যেভাবে প্রত্যেকবার অমিত শাহ বারবার বাংলাদেশের নাম নিচ্ছে, বিজেপির নেতারা বলছে
যে এখান থেকে আমরা নাকি তথাকথিত নাকি বাংলাদেশ থেকে লোক লাখে লাখে এখানে যাচ্ছে, এবং এটা নিয়ে আমাদের বোধহয় ফরেন মিনিস্টার একটা বোধহয় যথাযথ জবাবও দিয়েছেন এখানে একটা তো হালে। তো এখন এটা হচ্ছে যে আমার মনে হয় যে এটা একটা স্ট্র্যাটেজি হিসেবে আস্তে আস্তে কিন্তু এটা ওরা বোধহয় মনে করেছে যে এটা হচ্ছে এটা বারবার এখানে হচ্ছে এটা আর এটা কোনো ইউটিলিটি নাই, এটা হচ্ছে যে পুরানো কাশুন্দি ঘেটে লাভ নেই, এটা বোধহয় এই স্ট্র্যাটেজিটা করতে বাদ দিতে হবে। দুই হচ্ছে যেটা আমরা বলছি যে তিস্তার পানি, তিস্তার পানি তো প্রথম থেকে তো মমতা ব্যানার্জির বিরোধিতা করছিলেন, এখন থেকে নতুন করে তো করার কথা না, কেন এটা করলে তখন হচ্ছে যে বিজেপি বলবে দেখো বাংলাদেশি তো সরকারকে এখানে তোষণ করছে। আর মমতা ব্যানার্জি যদি কেন্দ্রকে যদি অস্বস্তিতে ফেলতে চায়, কেন কেন্দ্র তো বলছে আমরা দিতে চাই, মমতা ব্যানার্জি বিরোধিতা করছে, বলছে আমিও দিতে চাই যদি বলে, তাহলে তখন কি করবে বিজেপি, এটা হচ্ছে একটা ব্যাপার। আমার মনে হয় যে আপাতত তিস্তার পানিতে আমাদের কোনো অগ্রগতি নেই, এখানে আমরা আমাদের চিন্তাটা করতে হবে। কিন্তু 3 নম্বর হচ্ছে যে এই 1 বছর যে কোভিডে এখানে ছিল, বিশেষত কলকাতা যেটা আছে এটা হচ্ছে বাংলাদেশিদের পর্যটকদের উপরে নির্ভরশীল, এবং এর অবস্থাটা খুব ওদের এখন যথেষ্ট এখানে হচ্ছে সঙ্গীন। তো এখন বাংলাদেশকে যদি এখানে বাংলাদেশে যদি বারবার যদি বাংলাদেশের যে স্ট্র্যাটেজিক ইন্টারেস্টে যদি এখানে ওয়েস্ট বেঙ্গল, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলের উপর যেহেতু বাঙালি আছে এখানে দাবি দেওয়া বেশি আছে, যদি এখান থেকে যদি আমরা কোঅপারেশন না পাই ইকোনমিক্যালি, কিন্তু ওদের উপর একটা ওদের যেটার উপর ডিপেন্ডেন্ট, যেমন ট্রেড, ট্যুরিজম ইত্যাদি, এটার উপর কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে। এটাও বোধহয় মমতা ব্যানার্জি যে সরকারকে এটাও কিন্তু এটা মনে রাখাটা উচিত। জি, আর এখন যে কোভিড পরিস্থিতি তারা মোকাবেলা করছে, মমতা ব্যানার্জি বলতে শুনেছি যে এই মুহূর্তে ওনার সবচেয়ে বড় অগ্রাধিকার কোভিড ফাইট করা। তো আমরা যদি বর্ডার সিল করেছি এই সময়ে, আপনার কি মনে হয় যে না এটা কন্টিনিউ করা উচিত? এবং নিঃসন্দেহে এটা হচ্ছে আমার ব্যক্তিগত ধারণা, কেন হচ্ছে যে ভারতের মতো বিশাল দেশ, ওরা কিন্তু হচ্ছে আপনি যে আমরা বলি ইমার্জিং ইকোনমিজের মধ্যে সবচেয়ে বড় ফার্মাসিউটিক্যাল প্রোডাকশন ক্যাপাসিটি আছে, কিন্তু এটা এখন বলুন মিসম্যানেজমেন্টের জন্য বলুন, বা ওটা হচ্ছে যে ঘনবসিত এখানে একটা জায়গার জন্য বলুন, দেশ বলে হিসেবে বলুন, ভারত হিমশিম খাচ্ছে। এবং আমরা এখনো কিন্তু আমরা বলবো যে আমরা উই আর মোর লাকি, এটা কিন্তু আমাদের এখানে নাথিং বাট লাক। এখানে হচ্ছে হ্যাঁ সরকার স্টেপ নিয়েছে, এটা নিয়েছে, এবং বর্ডার থেকে যেখানে ডাবল মিউটেশনের কথা শুনছি, ট্রিপল মিউটেশনের কথা হচ্ছে, এখানে এটা তো একটা ইট হ্যাজ বেসিক্যালি এটা হচ্ছে ওর মতো ইভলভ করছে। আমরা তো এখানে আমাদের তো সম্পদের এখানে তো আমাদের সীমিত, এবং এখানে আমাদের যতদিন আমাদের এখানে ভারতে এটা মোটামুটি কন্ট্রোলে না আসে, আমাদের এখানে যতদিন ভ্যাকসিনেশন না হয়, আমরা তো বর্ডার আপাতত হচ্ছে যে মানে পর্যটনের জন্য যে বড় এমনি তো মাল আমদানি রপ্তানি এটা চলছে, কিন্তু এমনি পর্যটনের জন্য বা ইত্যাদি অন্যান্য জিনিসের জন্য মিউচুয়াল ইন্টারেস্ট দুই দেশের জন্য আনটিল আনলেস যেটা কোভিড একটা নিয়ন্ত্রণের মধ্যে না আসে। এবং আমরা তো এখন তুলনামূলকভাবে ওই তুলনায় এখন ভালো আছে, সুতরাং এটাকে আমাদের ঘরটা আরো গুছিয়ে নিয়ে ভ্যাকসিনেশন একটা সার্টেন পার্সেন্টেজ অফ পপুলেশন নেওয়ার পর তখন চিন্তা করা যেতে পারে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মত। জনাব মুশফিকুল আমিন, আপনি বলছিলেন যে এই কোভিড পরিস্থিতিতে মানুষের মধ্যে অনেক নতুন করে ভাবনার ঘটেছে, জাগরণ ঘটেছে। এমনি সাধারণভাবে যখন আপনারা অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন কাজ করেন, আপনার কাছে কি মনে হয় যে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে এই মহাবিশ্বের যে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন নানা বস্তু, নানা রহস্য, মানে খুবই জটিল লাগে, এবং এই বিষয়গুলো সম্পর্কে তাদের কতটা আগ্রহ আছে পড়াশোনার ক্ষেত্রে, এবং তারা এটা কতটা চর্চা করে? আগ্রহ পুরো মাত্রায় আছে, শুধু ছাত্রছাত্রী বলবো না, সাধারণ মানুষের ভিতরে আছে। যখন সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ বা উল্কাপাত হয় অথবা কোনো ধূমকেতু আসে, তখন যে আমরা ক্যাম্পগুলো করি দেশে, ঢাকার ভেতরে বা ঢাকার বাইরে যে জায়গাগুলোতে, প্রতিটা জায়গায় কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখতে পাই, এবং এমন হয় যে ভিড় সামাল দিতে আমাদের খুব হিমশিম খেতে হয় এটাই। এবং এই বিষয়টা হচ্ছে যে এখন আমাদের স্পেস ইনস্টিটিউট যদি একটা থাকতো, অ্যাস্ট্রোনমি ইনস্টিটিউট থাকতে পারলে ওই আগ্রহটাকে লালন পালন করা যেত। ওকে, এটা প্রাতিষ্ঠানিকীকরণ করা দরকার। কিন্তু আমরা তো শুনছি যে মহাকাশে আমরা আমাদের অনেক পরিকল্পনা আছে, আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রেরণ করেছি, এবং ভবিষ্যতে আমাদের মহাকাশে নভোচারী পাঠানোরও আমাদের আমরা যেমন আমাদের অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন থেকে গত 2019-এ আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম যে 2022-এ আমরা নভোচারী পাঠাবো। এটার কমিটিতে মোহাম্মদ ফরশুদ্দিন স্যার, উনি অ্যাডভাইজার হিসেবে আছেন, আর ডক্টর জামিরুজ্জামান চৌধুরী স্যার এই কমিটিতে ছিলেন।
করোনার ঠিক আগেই আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা একটা কমিটি প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করব, কারণ এটার জন্য একটা বড় ফান্ড দরকার। কিন্তু তারপরে করোনা এসে গেল এবং করোনার পরবর্তীতেই দেখা গেল যে জামিল রিজার্ভ স্যারও আমাদের ছেড়ে চলে গেলেন। ফলে ওই পরিকল্পনাটা আপাতত আমাদের স্থগিত আছে, কিন্তু আমাদের ইচ্ছা আছে, লক্ষ্য আছে যে নভোচারী পাঠাতে হবে। কেন? আফগানিস্তানের মতো একটা দেশ যদি তারা নভোচারী পাঠাতে পারে, বা ভিয়েতনাম বা সাউথ কোরিয়া, আমরা সাউথ কোরিয়ার মডেলটাকে আমরা ফলো করতে চাচ্ছি। যে সাউথ কোরিয়া যেটা করেছিল যে ওরা সম্পূর্ণ কোরিয়া জুড়ে একটা কম্পিটিশন করে সেখান থেকে স্টুডেন্টদেরকে ওরা কালেক্ট করে এবং সেখান থেকে 10 জনের থেকে একজনকে ট্রেনিং দেয়, এরপরে তারা স্পেসে পাঠিয়েছিল। খুব বেশি টাকা লাগে না, বঙ্গবন্ধু স্যাটেলাইট যেমন 1000 কোটি টাকা লেগেছে তেমন লাগবে না, কিন্তু এই ঘটনাটা কিন্তু অনেক বেশি গুরুত্ব বহন করবে আমাদের দেশের ভাবমূর্তিকে তুলে ধরতে, এক নম্বর। দ্বিতীয়ত আমাদের ছাত্রছাত্রীদের ভেতরে যে আকাঙ্ক্ষাটা আছে স্পেসে যাবার বা স্পেস সম্পর্কে, মহাকাশ সম্পর্কে জানবার, সেটা কিন্তু অনেক বেশি বেগবান হবে সেই বিষয়টা। আমাদের অনেক স্টুডেন্ট তো নাসায়ও যাচ্ছেন বা গবেষকরা সেখানে যাচ্ছেন, কাজ করছেন, ওখানে কাজ করছেন। এখন তারা কিন্তু আমাদের এখানে আসতে চান, কিন্তু আসলে তারা তো এখানে কোনো কাজ পাবেন না। কেন পাবেন না? কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি, কোনো অবজারভেটরি, এখন যে অবজারভেটরিটা হচ্ছে এটা হলে হয়তো সেখানে কিছু কাজের সুযোগ থাকবে, কিন্তু এছাড়া অন্যান্য যে প্রতিষ্ঠান গড়ে ওঠা দরকার সেটা কিন্তু আমাদের এই মুহূর্তে আপনি বলছেন যে আলাদা করে একটা স্পেস অথরিটি বা স্পেস প্রোগ্রাম, হ্যাঁ, সেই প্রোগ্রামগুলো করতে হলে যেটা করতে হবে যে বাইরে যে স্পেশালিস্ট যারা আছেন বাংলাদেশি, যারা বাইরে কাজ করছেন, তাদেরকে ওখানে যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন ও তেমন সুযোগ সুবিধা দিয়েই যদি তাদেরকে আনতে পারা যায় তাহলে হবে, ভবিষ্যতে লাভবান হবে। কিন্তু এটার আগে আরো দরকার হচ্ছে বিজ্ঞান শিক্ষার প্রতি গুরুত্বটা দেয়া। এখন ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়গুলোতে যে বাজেট দেয়া হয়, একটা ঢাকা ইউনিভার্সিটিতে যে বাজেট তারা বিজ্ঞান গবেষণার জন্য ব্যয় করে, আমরা অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন গত 2019-এ তার চাইতে বেশি খরচ করেছি। সেই টাকাটা যদিও আমরা বাংলাদেশ সরকার থেকে পেয়েছি, বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় থেকে আমাদেরকে সেই বাজেটটা দিয়েছিল, তারও কম বাজেট পায় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান গবেষণার জন্য। তাহলে তারা কিভাবে কাজ করবে? একদমই শেষ, আপনি যদি 1 মিনিটের মধ্যে কোন মন্তব্য করেন ভারত বিষয়ে অথবা এই বিষয়ে। এখানে ওনার কথাতে শুধু বলবো হচ্ছে যে আমাদের বেসিক সায়েন্সের উপর যদি যতক্ষণ না আমরা জোর দিই, আমাদের ইনপুটটা আসলে আউটপুট আসবে না, এটা হচ্ছে সবার কথা। এবং 2 হচ্ছে ওনার কথা শুনে মনে হলো ছোটবেলায় আমরা কসমোস দেখতাম এখানে কার্ল সেকেন্ডে, বা আমেরিকাতে যে নীল ডিগ্রেসি টাইসন আছে, তো এরকম যে এখনকার করছে, তো এইরকম যে সায়েন্সটাকে আরো জনপ্রিয় করার, জনমুখী করার জন্য আমাদের এখানে কিছু ইনস্টিটিউশনাল ফিগার তৈরি করতে হবে। এবং এখন হচ্ছে স্পেস রেসটা, এখন চায়না বলেন, ইউএসএ বলেন, রাশিয়া বলেন, স্পেস রেস, স্পেস এক্সপ্লোরেশন হয়ে গেছে। বাংলাদেশ যদি সামনের দিকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ চিন্তা করতে হয়, তাহলে মৌলিক বিজ্ঞানের মধ্যে ইনভেস্ট করতে হবে, বিনিয়োগ করতে হবে, এবং বড় ধরনের বিনিয়োগ, রিসার্চে বড় ধরনের বিনিয়োগ করতে হবে। যদি আমরা মুখে বলি কিন্তু কাজে এখন অনেকটা পিছিয়ে আছি। ভারতের শুধু একটাই কথা বলবো যে ভারতে এখানে একটা নির্বাচন একটাই দিল, যে ভারতে গণতন্ত্রটা অনেক চাপের মধ্যে কিন্তু এখনো আছে। এইটা এখান থেকে হচ্ছে, যেখান থেকে আমাদের এখানে অনেকটা আমাদের এখানে এটা গভীরভাবে এটা অবজার্ভ করা উচিত। জি, ধন্যবাদ। আমরা দুটো বিষয় নিয়ে কথা বললাম, আজকে আর সময় নেই। ধন্যবাদ জনাব পারভেজ করিম আব্বাসী, ধন্যবাদ জনাব মশরুল আমিন, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। পরিস্থিতি এখনও লকডাউনের মধ্যে আমরা আছি এবং এটা সম্প্রসারিত হয়েছে। সবাই যার যার অবস্থান থেকে এই পরিস্থিতি থেকে মোকাবেলা করার জন্য যা যা করণীয়, নিজের সতর্কতা, পরিবারের সদস্যদের নিরাপত্তা সুরক্ষার জন্য কাজ করি এবং সার্বক্ষণিক চেষ্টা করি মাস্ক পরে থাকতে এবং একই সঙ্গে যেসব স্বাস্থ্যবিধি রয়েছে সেগুলো মেনে চলি এবং আমরা তুলনামূলকভাবে অন্য দেশগুলোর তুলনায় আমাদের যে পরিস্থিতি আছে সেটা বজায় রাখি এবং এর থেকে আরও উত্তরণ করি, পরিস্থিতি আরও ভালোর দিকে নেওয়ার চেষ্টা করি। সবার জন্য শুভকামনা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আর চাইলে আপনার এই অনুষ্ঠানটি অনলাইনে দেখতে পারেন, ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠানের খবরের আপডেট যদি চান আপনারা জেনে নিতে পারেন। দেখা হবে আবার পরের অনুষ্ঠানে।